আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি এবং আজকে স্বাভাবিকভাবেই পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর প্রভাবে সাধারণ মানুষের জীবনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে। দেশের মানুষ আজ সংকটের মাঝে নিপতিত। বলতে গেলে পুরো দেশই এক গভীর সংকটে পড়েছে বা পড়তে যাচ্ছে। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে, আর এর মাধ্যমে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল। সরকারি ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা, কেরোসিন 130 টাকা, অকটেন 140 টাকা এবং পেট্রোলের দাম 135 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম এর মধ্যেই কার্যকর হয়েছে, অথচ সরকার বলেছিল এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না। তাই এখন প্রশ্ন, তাহলে সরকার দাম বাড়ালো কেন, নাকি আইএমএফ বাড়ালো? কিংবা এই দাম বাড়ানোর মাধ্যমে কি পেট্রোল পাম্পের সামনে যে দীর্ঘ লাইন সেটি কমে আসবে? এই মুহূর্তে ঋণের কিস্তি পাওয়ার জন্য আইএমএফের সাথে একটা দর কষাকষিতে আছে সরকার। আমাদের অর্থমন্ত্রী সম্প্রতি ঘুরে এসেছেন ওয়াশিংটন থেকে, আইএমএফের সাথে মিটিং করে এসেছেন, কিন্তু কোনো ফল অর্জন হয়নি। অর্থাৎ আইএমএফ আপাতত ঋণের কিস্তি দিতে রাজি হচ্ছে না, যেটি জুন মাসে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। আইএমএফের প্রধান যে 3টি শর্ত, তার একটি হলো জ্বালানি এবং বিদ্যুতের ভর্তুকি কমাতে হবে, অর্থাৎ দাম বাড়াতে হবে। আইএমএফের সেই শর্ত মেনে সরকার জ্বালানি তেলের দাম বাড়ালো, এখন নিশ্চয়ই বিদ্যুতের দামও বাড়ানো হবে। এই যে দাম বাড়ালো, এর সরাসরি প্রভাব পড়বে জিনিসপত্রের দামে, যার জন্য চরমভাবে ভুগতে হবে সাধারণ মানুষকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী মূল্যস্ফীতির বর্তমান হার 8.71%। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার 8.9%। অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে মানুষের। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি যে কোথায় যেয়ে দাঁড়াবে এবং তাকে যে আরেক দফা চড়িয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। মানুষের আয় কমে যাওয়ায় বেড়েছে দারিদ্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ সরকারি হিসাব অনুযায়ী সর্বশেষ যে 2022 সালের হিসাব, তখন দারিদ্র্যের হার ছিল 18.7%। এরপরে আর হিসাব হয়নি। তবে বিশ্বব্যাংক বলছে দারিদ্র্যের হার এখন 21.2% এবং এই হিসাবে এখন দেশে প্রায় 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। 2025 সালে নতুন করে 14 লক্ষ মানুষ গরিব হয়ে গেছে। দারিদ্র হারের এই পতন ঠেকাতে হলে মানুষের আয় বাড়াতে হবে, কিন্তু সেই সুযোগ খুবই সীমিত। জ্বালানি তেলের দাম বাড়ানোর মধ্য দিয়ে জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের প্রকৃত আয় আরও কমে যাবে এবং সে কারণে বাড়বে দারিদ্র। বাড়বে পরিবহন খরচ, অর্থাৎ আপনার পথে চলাফেরার খরচ বাড়তে শুরু করবে। বাস, সিএনজি, রিক্সা সব কিছুর দাম আসলে মূল্য বাড়তে থাকবে। বাড়বে কৃষির খরচ, জমিতে সেচ দেওয়া থেকে শুরু করে ধান কাটা, মাড়াই, পরিবহন, বাজারজাত সব কিছুতেই ডিজেল লাগে। ফলে দেখা যাচ্ছে সরবরাহে কিছু ঘাটতি হলে, দাম বাড়লে এর খরচ, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং ফসল তোলার খরচও বেড়ে যাবে। দেশের মোট ধান উৎপাদনের প্রায় 60% আসে বুড়ো থেকে। সেই বুড়ো আবাদ এবার সংকটে পড়তে যাচ্ছে। সরকার এখন বিদ্যুতের দাম বাড়াবে স্বাভাবিক কারণে, আর এর মাধ্যমে সাধারণ মানুষের জীবন আরও সংকটে পড়বে। গ্যাস সংযোগের কারণে কারখানা চালু করতে না পারার পাশাপাশি এখন ডিজেলের অভাবে জেনারেটর পর্যন্ত চালাতে পারছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে কারখানাগুলোর, সাথে আছে ভয়াবহ লোডশেডিং। এর মধ্যেই পোশাক খাত থেকে সতর্কবার্তা আসতে শুরু করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একসঙ্গে কয়েকটি চাপ সামাল দেওয়া। মূল্যস্ফীতি কমানো সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কর্মসংস্থান বাড়ানো অর্থাৎ মানুষকে কাজ দেওয়া, চাকরি বাকরি দেওয়া, বিনিয়োগে আস্থা ফেরানো যাতে বিনিয়োগকারীরা আস্থা পায়। কিন্তু কিভাবে আস্থা পাবে? যারা ইতিমধ্যেই কারখানা চালু রেখেছেন বা ব্যবসা করছেন, তারা বড় ধরনের সংকটে আছেন জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে। আর হলো ব্যাংক খাতে সংস্কার করা এবং জ্বালানি খাতের ঝুঁকি মোকাবেলা করা। এর কোনোটি ঠিকভাবে করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে না। সাধারণ মানুষকে বেশি অভিঘাত দিচ্ছে দ্রব্যমূল্য। মানুষের আয় যে হারে বাড়ছে, ব্যয় তার চেয়ে বেশি বাড়ছে। এতে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, বাজারের চাহিদা দুর্বল হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়া যে কোথায় নিয়ে যাবে পরিস্থিতি,
আমরা ঠিক ঠাহর করতে পারছি না। উচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া বাস্তব আয় এবং দুর্বল কর্মসংস্থানের কারণে দরিদ্র মানুষের সংখ্যা এখন বাড়তে শুরু করেছে, ফলে বাড়ছে বৈষম্য। দেশের মোট আয়ের প্রায় 41% শীর্ষ 10% মানুষের হাতে চলে গেছে। এর মানে আমরা বৈষম্য দূর করতে পারছি না, প্রকৃত সুফল সবার কাছে পৌঁছছে না। সমাজের একটি বড়লোক শ্রেণী, ধনিক শ্রেণী, তারা সব দখল করে ফেলছে। বাড়ছে বেকারত্ব। বিশ্বব্যাংকের হিসেবে 2016 থেকে 2022 সালের মধ্যে 1,40,00,000 তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছেছে, কিন্তু চাকরি হয়েছে মাত্র 87 লাখের। 2023 সালে যুব বেকারত্বের হার ছিল 8%, যেটা সাংঘাতিকভাবে বেশি। আর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বেকারের হার 14%। অর্থাৎ দেশে কাজ তৈরি হচ্ছে না। নারীদের মধ্যে বেকারের হার বেশি বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি সংকট এবং অব্যবস্থাপনায় বাংলাদেশের আমদানি ব্যয় বাড়তে পারে, টাকার উপর চাপ বাড়তে পারে। মূল্যস্ফীতি তো বাড়বে, একই সঙ্গে রপ্তানি, প্রবাসী আয়, ভর্তুকি ব্যয়, চলতি হিসাবের ঘাটতি, সব কিছুতেই চাপ তৈরি হতে পারে। সময় এখন সরকার এবং জনগণ উভয়ের জন্যই আসলে খারাপ, কারোর জন্যই ভালো নয়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানি তেলের দাম বাড়ার মধ্যে আসলে সীমাবদ্ধ নয়, এটি একটি বহুমাত্রিক অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে, প্রকৃত আয় কমছে, বাড়তি উৎপাদন খরচের কারণে কারখানাগুলো ব্যবসা বাণিজ্য ভুগছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে। সব কিছু মিলে সাধারণ মানুষের জীবনযাত্রা তো কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় সরকার যারা চালাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাস্তবমুখী, জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া, যাতে একদিকে অর্থনীতি স্থিতিশীল থাকে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ সহনীয় পর্যায়ে রাখা যায়। আমরা জানি না সেই সময়োপযোগী পদক্ষেপ নিতে পারবে কিনা সরকার, সংস্কার করতে পারবে কিনা সরকার, সুশাসন দিতে পারবে কিনা সরকার। সবার আগে মানুষের কষ্ট লাঘবটাই হলো আসল কথা। আমরা দেখতে চাই জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পের সামনে যে মাইলের পর মাইল দীর্ঘ লাইন, সেটা যেন কমে আসে। মূল্যস্ফীতির কারণে জনজীবনে যে অভিঘাত লেগেছে, তার জন্য সরকার কি করবেন? যদি সুদের হার বাড়ায় তাহলে আবার বিনিয়োগ কমবে। সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে বাংলাদেশ আজ নিপতিত। বর্তমান সরকার, বিএনপি সরকার, নতুন সরকার, দুর্ভাগ্য যে ক্ষমতা নিতে না নিতেই একটা বৈশ্বিক সংকটের কারণে, ইরান যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের অবস্থা বেশ কঠিন হয়ে পড়েছে। আমরা আশা করব সরকার বাস্তব বুদ্ধির মাধ্যমে সে অবস্থা থেকে নিশ্চয়ই উত্তরণ করতে পারবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই। সবাই ভালো থাকবেন।